হামের ভয়াবহতা বাড়ছে, রাজশাহীতে 2 ও সিলেটে 1 শিশুর মৃত্যু। 12 লাখ শিশুকে টিকা দেওয়া হবে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তেল সংকট চলছে, আজও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। মজুতদারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ভোক্তাদের। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির আলোচনা, প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাই কমিশনার প্রণয় বার্মা রবীন্দ্রনাথের বই উপহার। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ভোট 12 মে, তফসিল 8 এপ্রিল। স্থানীয় সরকার নির্বাচন ইভিএমে হবে না। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে হামের ভয়াবহতা বাড়ছে। 24 ঘন্টায় রাজশাহী ও সিলেটে 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। আর সিলেট এমএজি ওসমানী মেডিকেলের আইসিইউতে মারা গেছে চিকিৎসাধীন আরেক শিশু। এর বাইরেও দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে অর্ধ শতাধিক শিশু। দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন এক শিশু মারা যায়। এর বাইরেও হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে রোগীর চাপ। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বিতভাবে চলছে চিকিৎসা সেবা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ জোরদার করা হয়েছে। এছাড়া এমএজি ওসমানী মেডিকেল মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে 15 জন সহ বিভাগের 4 জেলায় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শতাধিক। রাজশাহী মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে হামে আক্রান্ত হয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে 20 শিশু। এদিকে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও 17 শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে হাম আইসোলেশন ওয়ার্ডে গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে আরও 24 শিশু ভর্তি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জেও হামের প্রকোপ বেড়েছে। জেলার হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 32 জন। সিলেটে যে হামের প্রকোপটা দেখা দিয়েছে সেইটা মোকাবেলা করার চেষ্টা করছি। শহীদ শামসুদ্দিনে জেনারেল ম্যানেজমেন্টটা হচ্ছে, আর আমাদের ওসমানীতে একটা 5 শয্যা বিশিষ্ট আইসিইউ আমরা অতি তড়িৎ গতিতেই চলমান করতে পেরেছি। বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে এখানে 5টা বাচ্চা চিকিৎসা পেয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগী বেড়েই চলেছে। 1 বছরের বয়সের নিচের পাশাপাশি 4-5 বছরের শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। রোগীদের অবস্থা গুরুতর হয় স্থানীয় হাসপাতাল কিংবা জেলা সদর হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকার হাসপাতালগুলোতে। ঢাকায় চিকিৎসা পেলেও আক্রান্ত শিশু সন্তানদের নিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে বাবা মাদের। রাজধানীর মুক্তা হাসপাতাল ঘুরে এসে আরও জানাচ্ছেন সৈকত সাদিক। হামে আক্রান্ত শিশুদের আলাদা কর্নারে চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানীর মুগদা হাসপাতালে। এখানে চিকিৎসাধীন বেশ কয়েকজন শিশুর ঠিকানা নারায়ণগঞ্জে। ঈদের পরই হঠাৎ জ্বর, কাশি, বমি, পরে শরীরে লালচে দাগ। স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় পাঠানো হয় মাতোয়াইলে মা ও শিশু হাসপাতালে। সেখানেও অবস্থার পরিবর্তন না হওয়ায় পরে ঢাকার এই হাসপাতালে ভর্তি। 5 দিনের মাথায় আর কি ওর গায়ে র্যাশ ওঠা শুরু হয়েছিল। পরে আমি এটা ছোট শিশু ডাক্তার দেখাইছি, তখন সেখান থেকে ওনারা এখানে পাঠিয়ে দিচ্ছে যে ওনার বাচ্চাকে নিয়ে আপনারা হসপিটালে যান। এখানে আসার পরে শুনেছি ওর হাম হয়েছে। হাম প্রথমত ওর চোখ অনেক লাল ছিল, ঠোঁটে মুখের ভিতর অনেক লাল ছিল, মুখে ঘা হয়ে গেছে এবং আস্তে আস্তে মাথা থেকে পা পর্যন্ত লালচে আকার ধারণ করছে, লাল বর্ণ। হাম রোগে আক্রান্ত শিশুদের বয়স 6 মাস থেকে 1.5 বছর। গেল কদিন বিভিন্ন হাসপাতালে এমন চিত্র দেখা গেলেও মুগদা হাসপাতালে 4-5 বছর বয়সী বেশ কয়েকজন শিশুর দেখা মেলে। টিকা দেওয়ার পরও হামে আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন রোগীর স্বজনরা। কেমন বাচ্চা কাচ্চা তো অসুস্থ থাকে, আপনার কি ভালো লাগে? আজ 9 দিন ধরে এই হসপিটালে। মূল সমস্যা যে পুরো শরীরে র্যাশ হয়ে গেছে, তারপরে জ্বর, মারাত্মক জ্বর ওঠে, 102-3 ডিগ্রি জ্বর ওঠে, তারপরে ডায়রিয়া ছিল, এবার কাশিও অনেক, কাশতে বমি করে দেয়, এরকম অবস্থা, আর কিছু খাইতে পারতেছে না। মুগদা হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তি আছে 42 জন। এদের মধ্যে আশঙ্কাজনক 6 জন। রোগীদের যথাযথ সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল 8টা পর্যন্ত 42 জন ভর্তি আছে। এর মধ্যে 5-6টা রোগী, 5-6টা শিশু একটু খারাপের দিকে আর কি। যাই হোক, আমরা যথাযথ চেষ্টা করতেছি। আমরা হাম রোগীদের জন্য আলাদা কর্নার করেছি, আলাদা থাকার ব্যবস্থা করেছি। আমাদের শিশু বিভাগ তাদের যথাযথভাবে চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে। আমাদের হাসপাতাল প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে
এবং এখন পর্যন্ত আমাদের আল্লাহর রহমতে কোনো মৃত্যু নেই। এক সপ্তাহ কিংবা তার চেয়ে বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শিশুরা সুস্থ হয়ে উঠছে। তবে এসব শিশুদের যথাযথ সময় টিকা না পাওয়া, মৃত্যুর ঝুঁকি সহ নানা কারণে বেশ উদ্বিগ্ন অভিভাবকরা। দ্রুত টিকার ব্যবস্থা সহ হাসপাতালে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। সৈকুল সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশে 12 লাখ শিশুকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বর্তমানে হামের প্রাদুর্ভাব বেশি ও টিকার সংকট নিয়ে জাতীয় সংসদে আগের সরকারগুলোর কড়া সমালোচনা করেন তিনি। জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। থেকে 5 বছরের কম বয়সী অর্থাৎ 59 মাস, 1 মাস কম 5 বছর সকল শিশুকে ক্রাশ প্রোগ্রাম হামের টিকা প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, আমাদের জন্য এটা একেবারে ফার্স্ট স্টার্ট। আমরা একটা ব্যর্থতা থেকে নিজেদেরকে নিয়োজিত করে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিচক্ষণ নেতৃত্বে টিকাদান কর্মসূচিটা শুরু করে আমাদের একটা সফলতা গতকাল হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল গতকাল 30টি উপজেলায় ৭৬,০০০ শিশুকে আমরা টিকা দেব। আলহামদুলিল্লাহ মাননীয় স্পিকার, আমরা ৭৩,০০০ শিশু আমাদের এই আওতায় গতকাল টিকা গ্রহণ করেছে। ইরানে যুদ্ধের প্রভাব আরও দৃশ্যমান দেশের পেট্রোল পাম্পগুলোতে। রোদ গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে তেল নিতে হচ্ছে চালকদের। যুদ্ধ ঘিরে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ মজুতদারদের বিরুদ্ধে। অন্যদিকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, কৃত্রিম সংকটের কারণে আতঙ্কিত হয়ে গ্রাহকদের অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দেশের অর্থনীতি অনেকটাই নির্ভর থাকে মোটর গাড়ির চাকার উপর। ইরান যুদ্ধের প্রভাবে সেই চাকা সচল রাখতে রোদ গরম উপেক্ষা করে প্রতিদিন এভাবেই ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে চালকরা। জ্বালানি সংগ্রহে কেউ কেউ লাইন ধরেছেন সকাল থেকে। তেল সংগ্রহে গড়ে সময় লাগছে 2 থেকে 5 ঘন্টা। তবে শত ভোগান্তির পরও এখন পর্যন্ত দাম না বাড়ায় কিছুটা স্বস্তি। ভোর 5টা বাজে ঢুকছি লাইনে পরিবার থেকে, এখন হচ্ছে প্রায় কটা বাজে, এখন প্রায় 12টা বাজে গেছে। আর টাইম হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট তো হবেই। 2 ঘন্টা 20 মিনিট যাবত আস্তে আস্তে আসতেছিলাম আর কি। আমরা তো জব করি, এই যে আজকে সারাদিন জব বাদ দিয়ে মনে করেন যে তেল নিতে আসছি। 120 টাকা অকটেন ছিল, ধারাবাহিকভাবে রেখে গেছে। হ্যাঁ, হয়তো বা সরকার অনেক ভর্তুক দিয়ে রাখতে আছে, তো ওটা তো জনগণের জন্য একটা বড় সাপোর্ট। কি করবে এখন, বিশ্বের প্রেক্ষাপটে আমরা পড়ে গেছি, কিছু করার নাই। সব দশের যা, আমাদেরও তা। এই পরিস্থিতিতে প্রতিদিনই লাইনে বাইক রাইড শেয়ারকারী চালকদের অপেক্ষার প্রতিযোগিতা। 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর 600 টাকা তেল পাচ্ছি। মনে করেন রাত 12টা 12:30 ব্যস্ত ব্যস্ত শেষ হয়ে যায়। আবার কালকে সকালবেলা আবার এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা সিরিয়াল ধরা লাগবে। এই অবস্থায় রাইড শেয়ার করাই মনে করেন কঠিন হয়ে যাচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, তেল সংকট সৃষ্টি বা দাম বৃদ্ধির শঙ্কায় গ্রাহকদের তেল সংগ্রহ হঠাৎ করে বেড়ে যাওয়ায় চাহিদা যোগানের হিসাব মিলছে না। এদিকে গ্রাহকদের অভিযোগের তীর পাম্প মালিকদের দিকে। প্রতিদিন দীর্ঘ লাইন হচ্ছে, 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে। এবং অনেক গাড়িতে দেখা যায় যে আমরা প্রাইভেট কারে 10 লিটার তেল দিচ্ছি, প্রাইভেট কারগুলোতে ও 5 লিটার 7 লিটার তেল নেওয়ার পরে ট্যাঙ্কি ফুল হয়ে যাচ্ছে। বাইকগুলোতে এমন হচ্ছে, আমরা 5 লিটার তেল দিচ্ছি, 3 লিটার তেল দেওয়ার পরে ট্যাঙ্কি ফুল হয়ে যাচ্ছে। মানে ওর প্রবণতাই হচ্ছে আমাকে ট্যাঙ্কি ফুল করতে হবে। এই প্রবণতা থেকে বের নেওয়া হয়েছে, ক্রাইসিস কখনো শেষ হবে না। তেলের তো কোনো সংকট নেই। তেল থাকতে কি লাগে আমরা তেল পাই না? তেল কি নাই আমাদের দেশে? অবশ্যই আছে। তেলটি গেল কই? কিছু কিছু অবৈধ লোকে ধরুক, তাহলে ঠিক হয়ে যাবো। দ্রুত এ সমস্যার কার্যকর সমাধানের অপেক্ষা ভোক্তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নাইজেরিয়া ও চীন থেকে এলএনজি এবং এলপিজি নিয়ে এসেছে আরও 2টি ট্যাঙ্কার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বর্তমানে এই জাহাজগুলো থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে। নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা কুল ভয়েজার নামের ট্যাঙ্কারটি 5 এপ্রিল মহেশখালী আসে। আগামী 8 এপ্রিলের মধ্যে ট্যাঙ্কারটি থেকে জ্বালানি খালাস হবে। এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে গ্যাস জার্নি নামে আরও একটি ট্যাঙ্কার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এই পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি, এলএনজি সহ বিভিন্ন জ্বালানি নিয়ে এসেছে অন্তত 36টি জাহাজ।
সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে 2025-26 অর্থ বছরের এই একনেক সভা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী ইশতেহার ধারণ করে শিগগিরই নতুন প্রকল্প হাতে নেবে সরকার। বলেন, অনেকগুলো প্রকল্পের প্রয়োজনীয়তা ছিল না। 19টার মধ্যে 7টি নিয়ে আলোচনা হয়েছে, 2-1টি বিবেচনায় নেওয়া হয়েছে, কয়েকটি পাশ হয়েছে। প্রকল্পগুলো ইশতেহারের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আগামীতে যেন প্রকল্পে অতিরিক্ত ব্যয় না হয় সেদিক বিবেচনায় অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে। এই কমিটি কতগুলো প্রকল্প বাদ যাবে, কতটা থাকবে তা নিয়ে কাজ করবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বেহাল অবস্থা। কমিটি 1300-এর বেশি প্রকল্প বিশ্লেষণ করে প্রকল্পগুলোর যৌক্তিকতা যাচাই বাছাই করবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা। সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার। সাক্ষাৎকালে আগামী দিনে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সম্পর্কের ধারা বদলে ভারতের সাথে সম্পর্ক নতুন এক অধ্যায় শুরু করতে চায় বর্তমান সরকার। ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট commit the mistake of the past where it is solely সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় এক কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। তো দিস ইজ দি সম্পর্ক, এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক। পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও বাড়াতে 7 এপ্রিল থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 শুরু হচ্ছে। এটি চলবে 13 এপ্রিল পর্যন্ত। ব্রিফিংয়ে জানানো হয়, দেশের 20টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে। জাটকা আহরণ, ক্রয়, বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। ভারতে ইলিশ পাঠানোর প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয় তা সৌজন্যমূলক। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের আরও খাদ্য সহ অন্যান্য সহায়তা দেওয়া হবে। আর্থিক সহায়তা বিতরণে সরকার কোনো অনিয়ম সহ্য করবে না বলেও জানান প্রতিমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ভোট গ্রহণ হবে 12 মে। তফসিল আগামী 8 এপ্রিল। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভা শেষে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ কথা জানান। ইসি সচিব জানান, ইভিএম স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার হবে না। 3টি আলাদা প্রতিষ্ঠান এটি নিয়ে পর্যালোচনা করছে। এসব নিয়ে প্রতিবেদন পেলে পদক্ষেপ নেবে ইসি। যে যন্ত্রের প্রতি জনগণের অনাস্থা তা ব্যবহার করা হবে না বলে জানান তিনি। জানান, সংরক্ষিত মহিলা আসনে বিএনপি জোট পাবে 36টি, 13টি পাবে জামায়াত জোট, 1 জন পাবেন স্বতন্ত্র থেকে। জানান, শেরপুর 3 ও বগুড়া 6 সংসদীয় আসনের ভোট 9 এপ্রিল। আশ্বস্ত করেন, জাতীয় নির্বাচনের মতো নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে ইসি। 2টি আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত আছে। আদালত যেভাবে বলবে সেভাবে পদক্ষেপ নেবে ইসি। 80টি পর্যবেক্ষক সংস্থা থেকে সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন পাওয়া গেছে। এসব নিয়ে কমিশন সেমিনার করবে বলে জানান আক্তার আহমেদ। 8 এপ্রিল 2026 তফসিলটা ঘোষণা হবে আর ভোট হবে 12 মে 2026 তারিখে। বিএনপি জোট হচ্ছে 36টা। সংসদে সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান।
জাতীয় প্রেস ক্লাবে জাগবার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, এই প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে। তাদেরকে সাথে নিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য অভ্যুত্থান সংগঠিত হয়নি। অভ্যুত্থান পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ছিল বলে মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনে জনগণের রায়কে হাইজ্যাক করা হয়েছে। কেউ চাক বা না চাক, গণভোটের রায় জামায়াত আদায় করেই ছাড়বে বলেও হুঁশিয়ারি করে দেন ডাক্তার শফিকুর রহমান। সরকার বলছে জ্বালানি সংকট নেই, কিন্তু তিনি নিজের গাড়ির জন্যই প্রয়োজন মাফিক তেল পান না বলে অভিযোগ করেন জামায়াত আমির। জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। 2/3 মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা কোনো অন্যায়ের কাছে মাথা উন্নত করব না এবং অন্যায়ের ব্যাপারে ছাড়ও দেব না। আমাদের পলিসি স্পষ্ট, ন্যায় কাজে সহযোগিতা সমর্থন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ। সেই দেয়াল আমরা তুলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে নব্য ফেসিবাদের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। এই লড়াইয়ে সবাইকে আপামর জনতাকে আমি শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গুম, মানবাধিকার ও দুদক সহ গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যাদেশগুলো আইনে পরিণত না করার সিদ্ধান্ত সরকারের পেছনে হাঁটার ইঙ্গিত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অবিলম্বে এই বিষয়গুলোর অধ্যাদেশ আইনে পরিণত করার দাবি জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি দমন কাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, 133টি অধ্যাদেশের মধ্যে 98টি আইনে রূপান্তরের সুপারিশ ইতিবাচক হলেও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে দুর্বলতা হয়ে গেছে। বিশেষ করে বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশকে উদ্বেগজনক বলেছেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান আশঙ্কা করেন, এগুলো আইনে পরিণত না হলে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে। এর পাশাপাশি পুলিশ কমিশন অধ্যাদেশ সহ কয়েকটি প্রস্তাবিত আইনকে স্বাধীনতা ও নিরপেক্ষতার মানদণ্ডে অযোগ্য বলে বাতিলের দাবি করেন। সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করা যাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুরে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় 1 বছর ধরে বন্ধ রয়েছে কাজ। এতে 3টি ইউনিয়নের হাজারো মানুষকে 60 মিটার পথ পার হতে হচ্ছে 10 কিলোমিটার পথ ঘুরে। তবে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেন। বেহাল দশা চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরবাসীর। বিস্তীর্ণ ফসলি মাঠের মাঝে দাঁড়িয়ে আছে সেতুর মূল কাঠামো, কিন্তু নেই সংযোগ সড়ক। ফলে প্রায় 1.5 বছর ধরে সেতুটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। সামান্য বৃষ্টি হলে নিচ দিয়েও চলাচল বন্ধ হয়ে যায়। সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকায় কাছড়ার খালের ওপর প্রায় 6,90,92,000 টাকা ব্যয়ে 60 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ করে এলজিইডি। স্থানীয়দের অভিযোগ, জমির ক্ষতিপূরণ না পাওয়ায় সংযোগ সড়কের কাজ কয়েক দফা বাধাগ্রস্ত হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে কাজ শেষ করার দাবি ওই রুট ব্যবহারকারীদের। 10 টাকা 12 টাকা দিয়ে 10 টাকা দেন, অসুবিধা নাই, কিন্তু দফা দিচ্ছে কন্ট্রাক্টর। দফা দেওয়ার কারণ থেকে আমরা যে এত অফিসে একটু আধার করতে পারছি। যতদিন এই যে আপনার বৃষ্টি হয়নি ততদিন এই যে যাতায়াত হয়েছে, তার বাদে বৃষ্টি হলে যাতায়াত বন্ধ হয়ে যায়। হয়তো সেটা তো আলাদা ব্যাপার ছিল, হয়েও এই যে কাজগুলো বন্ধ হয়েছে কি কারণে আমরা তো বুঝতে পারছি না ভাই। কর্তৃপক্ষ যাতে এখানে দ্রুত কাজটা যাতে সমাপ্ত হয় সেই ব্যবস্থা নেয়। এদিকে জেলা প্রশাসন জানায়, ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে এলজিইডিকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তবে ক্ষতিপূরণের জন্য এখনো কেউ আবেদন করেনি। প্রকল্প বাস্তবায়ন করে প্রত্যাশী সংস্থা, তো এই ক্ষেত্রে এলজিইডি বলতে পারবে তারা কেন কাজ করছে না। কিন্তু আমাদের দিক থেকে অধিগ্রহণের কাজ অধিগ্রহণের কাজ আমরা শেষ করে দখল বুঝিয়ে দিয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের এই এন্ড পর্যন্ত আমাদের কাজ শেষ। এলজিইডি জানিয়েছে, মাঠ পর্যায়ে জমির দখল না পাওয়ায় কাজ শুরু করা যায়নি, দ্রুত সমাধানের চেষ্টা চলছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে হুকুম দখল হস্তান্তর করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেটা দখলে এখনো পাইনি। স্থানীয় জনগণ আর এখানে বাধা সৃষ্টি করছে কাজ করার জন্য। আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছি। জটিলতা দ্রুত নিরসন করে সেতুটি চালুর দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শরীয়তপুর পৌরসভার চরপালং এলাকায় অরক্ষিত একটি সেচ পাম্পের সাথে বোরকা পেঁচিয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে শরীয়তপুর পৌরসভার চরপালং
কীর্তিনাশা নদীর পার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম চরপালং এলাকার বাসিন্দা ইব্রাহিম সর্দারের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে তিনি বাড়ি থেকে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে কীর্তিনাশা নদীর পাড়ে স্থাপিত একটি সেচ পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে তার পরনের বোরকা পাম্পের ঘূর্ণায়মান যন্ত্রাংশে পেঁচিয়ে যায়। সাথে সাথে রোজিনা বেগম পাম্পের ভেতরে চলে যান এবং তার শরীরের ওপরের অংশ মেশিনের ভেতরে আটকে ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানায়, উন্মুক্ত অবস্থায় চলমান এমন যন্ত্রপাতি জনসাধারণের জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ। এদিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা ভন্ডালজুড়ি খাল থেকে সকালে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর পরনে ছিল কালো রঙের সালোয়ার কামিজ। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেশের আর কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক সভাপতিত্ব করেন। ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ সংশ্লিষ্টরা। ঝালকাঠির কাঠালিয়ায় বেড়িবাঁধ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধনে ভূমিদস্যুদের হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। স্থানীয়রা জানান, মানববন্ধনে এ হামলা চালিয়েছে সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের দলবল। দ্রুত বেড়িবাঁধ নির্মাণ শেষের দাবি তাদের। দুর্যোগে হিজড়া ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিতে পরামর্শমূলক সভা হয়েছে রংপুরে। নগরীর স্থানীয় একটি হোটেলে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এ সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সমাজসেবক ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। কেরানীগঞ্জের চণ্ডীপুরে আঞ্জুমানে সেহাবিয়া সোহেল ফাউন্ডেশনের উদ্যোগে দুদিনব্যাপী রক্তদান কর্মসূচি ও মিলাদ মাহফিল হয়েছে। আয়োজনের শেষ দিনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেহাবিয়া দরবার শরীফের কর্ণধার মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন সেহাবিয়া সোহেল ফাউন্ডেশনের আহ্বায়ক ইকরামুল হাসান আবির ও সিনিয়র সহসভাপতি আতিক মাহমুদ রূপম। ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে র্যালি বের হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের সদস্য, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। দিবসটি ঘিরে মৌলভীবাজারেও ছিল নানা আয়োজন। হয়েছে র্যালি ও আলোচনা সভা। সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে বের হয় র্যালিটি। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আমরা একবার জানিয়ে। হামের ভয়াবহতা বাড়ছে। রাজশাহীতে 2 ও সিলেটে 1 শিশুর মৃত্যু। 12 লাখ শিশুকে টিকা দেওয়া হবে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তেল সংকট চলছে। আজ দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মজুতদারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ভোক্তাদের। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির আলোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাই কমিশনার প্রণয় বর্মা রবীন্দ্রনাথের বই উপহার। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ভোট 12 মে, তফসিল 8 এপ্রিল। স্থানীয় সরকার নির্বাচন ইভিএমে হবে না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।